প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আবার ৩ গোয়েন্দা পড়া শুরু করছি। আজকে পড়ব ভলিউম ৩-এর প্রথম খণ্ড। গল্পের নাম হারানো তিমি। তাহলে চলুন শোনা যাক। এই যে তিমির ফোয়ারা, চেঁচিয়ে উঠল উত্তেজিত রবিন। আরে দেখছো না? এই যে ওই সাগরের দিকে হাত তুলে দেখালো সে। এবার দেখলো মূসা ঠিকই তীর থেকে মাইল ৩-৪ দূরে ভেসে উঠেছে যেন ছোটখাটো একটা দ্বীপ, পানির ফোয়ারা ছিটাচ্ছে। মিনিট খানেক এদিক ওদিক পানি ছিটিয়ে ডুবে গেল আবার ধূসর মস্ত জিপটা। সৈকতের ধারে উঁচু পাহাড়ের উপর দাঁড়িয়ে রয়েছে ৩ গোয়েন্দা, কিশোর পাশা, মুসা আমান আর রবিন মিলফোর্ড। আবার এসেছে বসন্ত, স্কুল ছুটি। এই ছুটিতে তিমির উপর গবেষণা চালাবে ওরা ঠিক করেছে। খুব ভোরে তাই সাইকেল নিয়ে ছুটে এসেছে সাগর পাড়ে তিমির যাওয়া দেখার জন্যে। প্রতি বছরই ফেব্রুয়ারির এই সময়ে আলাস্কা আর মেক্সিকো থেকে আসে তিমিরা হাজারে হাজারে। প্রশান্ত মহাসাগরের উপকূল ধরে চলে যায়। যাওয়ার পথে থেমে একবার বাজা ক্যালিফোর্নিয়ায় মেয়েরা বাচ্চা দেয় লেগুনের উষ্ণ পানিতে, পুরুষেরা বিশ্রাম নেয়। কয়েক সপ্তাহ পর বাচ্চারা একটু বড় হলে আবার বেরিয়ে পড়ে ওরা। এবার আর থামাথামি নেই, একটানা চলা। প্রায় ৫,০০০ মাইল সাগরপথ পেরিয়ে গিয়ে পৌঁছায় উত্তর মেরু সাগরে। গরমের সময় ওখানকার পানি ছেয়ে থাকে খুদে চিংড়ি আর প্লাঙ্কটনে, ধূসর তিমির প্রিয় খাবার। যাওয়ার সময় সবাই দেখে ওদেরকে, বলল রবিন, কিন্তু ফেরার সময় দেখে না। আগের দিন রকি বিচ লাইব্রেরিতে তিমির উপর পড়াশোনা করে কাটিয়েছে সে। যা যা গিলেছে সেগুলো উগরাচ্ছে এখন। কেন জানতে চাইল মোসা। ফেরার পথে হদিস রাখা যায় না বোধ হয়। হাতের খোলা নোটবুকের দিকে তাকালো আরেকবার রবিন। যাওয়ার সময় দল বেঁধে যায় ওরা, সবার চোখে পড়ে। ফেরার পথে বড় একটা পড়ে না, হয়তো একা একা ফেরে বলে। কারো কারো মতে ফেরে একা নয়, জোড়ায় জোড়ায়। তাহলেও বিশাল সাগরের দুটো তিমির পেছনে কে কতক্ষণ লেগে থাকতে পারবে? পথ তো কম নয়, হাজার হাজার মাইলের ধাক্কা। তা ঠিক, সায় দিল মোসা। কিশোর, তোমার কি মনে হয়? কিন্তু ওদের কথায় কান নেই গোয়েন্দা প্রধানের। দূরে সাগরের যেখানে তিমির ফোয়ারা দেখা যাচ্ছে সেদিকেও চোখ নেই। সে তাকিয়ে আছে নিচের নির্জন সৈকতের একটা অগভীর খাড়ির দিকে। আগের দিন রাতে ঝড় হয়েছিল। ঢেউ, নানা রকম জঞ্জাল, ভাসমান কাঠের গুঁড়ি, প্লাস্টিকের টুকরো, খাবারের খালি টিন, উপড়ানো আগাছা, শ্যাওলা, আরও নানা রকম টুকিটাকি জিনিস এনে ফেলেছে খাড়িতে। কি যেন একটা নড়ছে, বলে উঠল কিশোর। চলো তো দেখি। কারো জবাবের অপেক্ষা না করেই ঢাল বেয়ে নামতে শুরু করলো সে। তাকে অনুসরণ করলো অন্য দুইজন। ভাটা শুরু হয়েছে, ইতিমধ্যেই অর্ধেক নেমে গেছে পানি। খাড়ির কাছে এসে থামল কিশোর, আঙুল তুলে দেখালো। আরে তিমি। মুসা বলল। মাথা ঝাঁকালো কিশোর, আটকে গেছে, সাহায্য না পেলে মরবে। তাড়াতাড়ি জুতো মোজা খুলে নিল তিনজনে। শুকনো বালিতে রেখে প্যান্ট গুটিয়ে এসে নামলো কাদা পানিতে। ছোট্ট একটা তিমি, মাত্র 1.7 ফুট লম্বা। বাচ্চা তো, তাই এত ছোট, ভাবল রবিন। ঝড়ের সময় কোনোভাবে মায়ের কাছছাড়া হয়ে পড়েছিল। ঢেউয়ের ধাক্কায় এসে আটকা পড়েছে চড়ায়।
সৈকত এখানে বেশ ঢালু, ফলে খুব দ্রুত দ্রুত নামছে পানি। ওরা তিমিটার কাছে আসতে আসতেই গোড়ালি পর্যন্ত নেমে গেল পানি। এতে সুবিধেই হলো ওদের। বেশি পানি হলে অসুবিধে হতো। ভীষণ ঠান্ডা পড়েছে, বরফ শীতল পানি। তবে পানি কমে যাওয়ায় বাচ্চাটা পড়ল বিপদে, সাগরে নামতে পারছে না। তিনজনে মিলে গায়ের জোরে ঠেলা ধাক্কা দিল, কিন্তু নড়াতে পারল না ওটাকে। হাজার হোক তিমির বাচ্চা তো, যত ছোটই হোক, মানুষের জন্য বেজায় ভারী। 30 মনের কম না, ভাবল কিশোর। বান মাছের মতো পিচ্ছিল শরীর, হাত পিছলে যায়। তার উপর না ধরা যাচ্ছে পাখনা, না লেজ। কিছু ধরে টেনে টুনে যে সরাবে তারও উপায় নেই। বেশি জোরে টানাটানি করতেও ভয় পাচ্ছে। কি জানি কোথাও যদি আবার ব্যথা পায় তিমির বাচ্চা। ওদের মোটেও ভয় পাচ্ছে না বাচ্চাটা, যেন বুঝতে পেরেছে ওকে সাহায্য করারই চেষ্টা হচ্ছে। অদ্ভুত দৃষ্টিতে দেখছে ওদেরকে। কথা বলতে পারলে বুঝি বলেই উঠত, মারো জোয়ান হেইয়ো, জোরসে মারো হেইয়ো। রবিন এসে দাঁড়ালো মাথার কাছে। বিশাল মাথা ধরে ঠেলার চেষ্টা করতে গিয়েই খেয়াল করলো ফোয়ারার ছিদ্রটা অন্যরকম। ভুল ভেবেছে এতক্ষণ। বাচ্চা তিমি না এটা। কিশোর আর মোসাকে কথাটা বলতে যাবে, এই সময় বিশাল এক ঢেউ এসে আছড়ে পড়ল। এক ধাক্কায় চিৎ করে ফেললো ওদেরকে। হ্যাঁসড়ে পাছড়ে আবার খাড়া হলো ওরা। ততক্ষণে চলে গেছে পানি। ঢেউ আসার আগে গোড়ালি অবধি ছিল, সেটা কমে গিয়ে হয়েছে বুড়ো আঙুলের সমান। খাড়ি থেকে উঠে তিমিটা গিয়ে আরো খারাপ জায়গায় আটকেছে, সৈকতের বালিতে। খাড়িতে যা হোক কিছু পানি আছে, ওখানে তাও নেই। মরছে, বলে উঠল মুসা। এবার আরো ভালো মতো আটকালো। জোয়ার আসতে আসতে কর্ম খতম। বিষণ্ণ ভঙ্গিতে মাথাটা নাড়ল রবিন। হ্যাঁ, আরো অন্তত 6 ঘন্টা। শুকনো এতক্ষণ বাঁচতে পারে তিমি? জিজ্ঞেস করলো মুসা। মনে হয় না। পানি না মেলে পানি না পেলে খুব তাড়াতাড়ি ডিহাইড্রেটেড হয়ে পড়ে ওদের শরীর। চামড়া শুকিয়ে খসখসে হয়ে যায়। ঝুঁকে বিশাল মাথাটায় আলতো চাপড় দিল রবিন। দুঃখ হচ্ছে তিমিটার জন্যে। পানিতে রাখতে হবে, নইলে বাঁচবে না। কথা বুঝতে পেরেই যেন ক্ষণিকের জন্যে চোখ মেলল তিমি। বিষণ্ণ হতাশা মাখা দৃষ্টি রবিনের, তাই মনে হলো। ধীরে ধীরে আবার চোখের পাতা বন্ধ করলো তিমিটা। কিভাবে রাখবো? বলল মোসা। পানিতে যখন ছিল তখনই ঠেলে সরাতে পারিনি, আর এখানে তো খটখটে শুকনো। জবাব দিতে পারল না রবিন। কিশোরের দিকে তাকালো। অনেকক্ষণ কোনো কথা বলছে না গোয়েন্দা প্রধান। তাদের আলোচনায় মন নেই। গভীর চিন্তায় মগ্ন কিশোর। ঘন ঘন তার নিচের ঠোঁটে চিমটি কাটা দেখেই সেটা বোঝা যাচ্ছে। বিড়বিড় করল, এস পর্বতের কাছে যদি যাওয়া না যায়, পর্বতকেই কাছে আনতে হবে। আরে এই কিশোর, জোরে বলল মুসা। কি বলছো? ইংরেজি বলো, ইংরেজি বলো। এখানে কিসের পর্বত? আমরা পড়েছি তিমি সমস্যায়। মাঝে মাঝে কঠিন শব্দ বলা কিংবা দুর্বোধ্য কথা বলা কিশোরের স্বভাব। তিমির কথাই তো বলছি। সাগরে দেখালো সাগর দেখালো কিশোর। ওই যে পর্বত, ওটাকেই কাছে আসতে বাধ্য করতে হবে। একটা বেলচা দরকার, আর আর একটা তারপুলিন, আর পুরানো একটা হ্যান্ড পাম্প। গত মাসে যেটা বাতিল মালের সঙ্গে কিনে এনেছে চাচা। গর্ত, চেঁচিয়ে উঠল রবিন। গর্ত? কিসের গর্ত? মুসা অবাক। একটা গর্ত খুঁড়ে তাতে তারপুলিন বিছিয়ে পাম্প করে পানি দিয়ে ভরে দিতে হবে গর্তটা, বলল কিশোর।
ছোটখাটো একটা সুইমিং পুল বানিয়ে দেব তিমিটার জন্য, যতক্ষণ না জোয়ার আসে টিকে থাকতে পারবে। দ্রুত সংক্ষিপ্ত আলোচনার পর ঠিক হলো সাইকেল নিয়ে বাসা সার্ভিস ইয়ার্ডে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসবে মুসা আর রবিন। ততক্ষণ তিমিটাকে পাহারা দেবে কিশোর। মুসা রবিন চলে গেল, কিশোর বসে রইল না। প্লাস্টিকের একটা বাঁকাচোরা বাকেট খুঁজে আনলো খাড়ি থেকে। হাত দিয়ে চেপে চুপে কোনো মতে কিছুটা সোজা করে নিয়ে ওটাতে করে পানি এনে গায়ে ছিটালো তিমিটার। পরের আধ ঘন্টা পানি ছিটানোয় ব্যস্ত রইল কিশোর। রবিন আর মোসা যা করতে গেছে তার চেয়ে কঠিন কাজ করতে হচ্ছে তাকে, সন্দেহ নেই। ঢালু ভেজা পার বেয়ে সাগরে নেমে পানি তুলে নিয়ে দৌড়ে ফিরে আসতে হচ্ছে। এত বড় একটা শরীর ভিজিয়ে রাখা সোজা কথা নয়। ছোট বাকেটে কতটুকুই বা পানি ধরে, তার উপর তিমির চামড়া যেন মরুভূমির বালি, পানি পড়ার সঙ্গে সঙ্গে শুষে নিচ্ছে। গতর খাটাতে কোনো সময়েই বিশেষ ভালো লাগে না কিশোরের। ঠেকায় পড়লে কাজ করে, তার চেয়ে মগজ খাটানো অনেক বেশি পছন্দ তার। ওই যে এসে গেছে, তিমিটাকে বলল সে। হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো দুই সহকারী গোয়েন্দা, যা যা দরকার নিয়ে এসেছে। প্রায় নতুন একটা বেলচা, তার পুলিনের রোল, হ্যান্ড পাম্প, হোস পাইপের কুণ্ডলি নামিয়ে রাখলো বালিতে। কিশোরও হাঁপাচ্ছে, বলল ওটার গা ঘেঁষে গর্ত খুঁড়তে হবে, তারপর যেভাবেই হোক ঠেলে ঠুলে ফেলবো গর্তে। তিনজনের মাঝে গায়ে জোর বেশি মুসার, কায়িক পরিশ্রমে অভ্যস্ত। বেলচাটা সেই আগে তুলে নিল, গর্তের বেশিরভাগটাই সে খুলল। ভেজা বালি, আলগা, খুঁড়তে বিশেষ বেগ পেতে হলো না, সময়ও লাগলো না তেমন। ঘন্টা খানেকের মধ্যেই 10 ফুট লম্বা, 3 ফুট চওড়া আর 3 ফুট মতো গভীর একটা গর্ত খুঁড়ে ফেলল ওরা। গর্তে তারপুলিন বিছিয়ে দিল ভালোভাবে। চারপাশের দেয়ালও তারপুলিনে ঢাকা পড়ল, ফলে পানি শুষে নিতে পারবে না বালি। পাম্প দিয়ে সাগরের দিকে দৌড়ালো মোসা। রবিন আর কিশোর হোস পাইপের কুণ্ডলি খুলল, পাম্পের সঙ্গে এক মাথা লাগিয়ে আরেক মাথা টেনে এনে ফেলল গর্তে। পাম্পটা বেশ ভালো, কোনো মাছ ধরা নৌকায় পানি সেচার কাজে ব্যবহার হতো হয়তো। পালা করে পাম্প করে অল্পক্ষণেই গর্তটা পানি দিয়ে ভরে ফেলল ওরা। সবচেয়ে শক্ত কাজটা এবার। ফোঁস করে নিঃশ্বাস ফেলল কিশোর। আল্লাহ ভরসা। হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ঘাম মুছল মশা। এসো ঠেলা লাগাই। দাঁড়াও একটু জিরিয়ে নিই। ধপাস করে বালিতে বসে পড়ল কিশোর। আর কয়েক মিনিটে মরবে না। জিরিয়ে নিয়ে উঠল ওরা। ভারী পিপে ঠেলে গড়িয়ে নেয়ার ভঙ্গিতে তিমির গায়ে হাত রেখে দাঁড়ালো কিশোর আর মুসা। মাথার কাছে চলে এলো রবিন। তিমির মাথায় আলতো চাপ্পড় দিল। চোখ মেলল তিমি। রবিনের মনে হলো তার দিকে চেয়ে হাসছে। ঠেলো বলেই ঠেলা লাগাবে একসঙ্গে। কিন্তু কিশোরের কথা শেষ হলো না, তার আগেই ভীষণভাবে নড়ে উঠল তিমি। বান মাছের মতো মোচড় দিয়ে শরীর বাঁকিয়ে বালিতে লেজের প্রচণ্ড ঝাপটা মেরে পাশে সরে গেল। ঝপাত করে কাত হয়ে পড়ল পানিতে। পানি ছিটকে উঠল অনেক উপরে। তিমির গায়ে বেশি ভর দিয়ে ফেলেছিল মশা, উপর হয়ে পড়ে গেল সে। লাফিয়ে উঠে দাঁড়ালো আবার। চেঁচিয়ে উঠল, ইয়াল্লাহ! আনন্দে হাততালি দিয়ে উঠল রবিন। হাতের তালু ঝাড়তে ঝাড়তে কিশোর বলল, যাক বাবা, বাঁচা গেল। নিজের কাজ নিজেই সেরে নিল। পুরো 1 মিনিট পানিতে গা ডুবিয়ে রইল তিমি। মুখ দিয়ে পানি টানল।
তারপর সামান্য ভেসে উঠে ফোয়ারা ছিটালো মাথার ফুটো দিয়ে। তিন গোয়েন্দার গা ভিজিয়ে দিয়ে যেন ধন্যবাদ জানালো। ঝকঝকে সাদা দাঁত বের করে হাসলো মূসা। বেটা আবার রসিকতা জানে। যাক, মূসার কথায় কান্না দিয়ে বলল রবিন, জোয়ার আসা তো বেঁচে থাকতে পারবে। জোয়ার তো সময় মতো ঠিকই আসবে, আমাদেরও সময় মতো যাওয়া দরকার, বলল কিশোর। মনে নেই আজ ইয়ারডে কাজ আছে, তাছাড়া নাস্তা। যা, মূসা বলল, একেবারে ভুলে গেছি। আপেলের বরফি আর মুরগির রোস্ট খাওয়াবেন কথা দিয়েছেন মেরি চাচি। চলো চলো। তিমিটার দিকে ফিরল। হেই মিয়া, তুমি পানি খাও, আমরা যাই, মুরগি ঠান্ডা হয়ে যাচ্ছে। মূসার কথায় সায় জানাতেই যেন আরেকবার তাদের গায়ে পানি ছিটালো তিমি। গর্তের কিনারে এসে দাঁড়ালো রবিন। তিমিটার উদ্দেশ্যে বলল, থাক, কোনো অসুবিধা হবে না, আবার আসবো আমরা। তাড়াহুড়ো করে জুতো মোজা পরে নিল তিনজনে। পাম্প, বেলচা আর হোসপাইপ গুছিয়ে নিয়ে এসে উঠল পাড়ের উপর। মাটিতে শুয়ে রাখা সাইকেলগুলো তুলে মাল বোঝাই করল। রওনা হতে যাবে, এই সময় একটা শব্দে ফিরে তাকালো কিশোর। মাইল দুয়েক দূরে ছোট একটা জাহাজ, একটা কেবিন ক্রুজার, আউটবোর্ড মোটর, ধীরে ধীরে চলেছে। দুজন লোক দেখা যাচ্ছে, কিন্তু এত দূর থেকে চেহারা বোঝা গেল না। হঠাৎ আলোর ঝিলিক দেখা গেল জাহাজ থেকে, পরপর তিনবার। আয়নার সাহায্যে সিগন্যাল দিচ্ছে, বলল মূসা। মাথা নাড়ল কিশোর। আমার মনে হয় না, যেভাবে ঝলকাচ্ছে, কোনো নিয়মিত পার্টনার নেই, অন্য কোনো জিনিস বোধহয় বেনকিউলারের কাছে রোদ লেগে প্রতিফলিত হচ্ছে। ব্যাপারটা অন্য দুজনের কাছে তেমন গুরুত্বপূর্ণ মনে হলো না, কিন্তু কিশোর সাইকেলে চলল না, স্থির দৃষ্টিতে চেয়ে রয়েছে জাহাজটার দিকে। নাক ঘুরে গেছে ওটার, ধীরে ধীরে এগিয়ে আসছে এদিকেই। কি হলো, চলো, অধৈর্য হয়ে তাড়া দিল মূসা। সব কিছুতেই রহস্য খোঁজার স্বভাব ছাড়ো। রোজ শয়ে শয়ে লোক এদিক দিয়ে যায় আসে। তাছাড়া ইদানিং অনেকেই আমাদের মতো শখের তিমি গবেষক হয়েছে। তিমির যাওয়া দেখার শখও আমাদের একলার না। জানি সন্তুষ্ট হতে পারছে না কিশোর। হ্যান্ডেল ধরে ঠেলে নিয়ে চলল সাইকেল। বাধ্য হয়ে রবিন আর মূসাকেও ঠেলেই এগোতে হলো। কিন্তু বোটের লোকটা তিমি দেখছে না। ওর বিনকিউলারের চোখ তীরের দিকে, এদিকে। আমাদেরকেই দেখছে না তো? দেখলে দেখছে। কোনো অসুবিধা আছে তাতে? বলল মূসা। জবাব দিল না কিশোর। মেরি চাচি অপেক্ষা করছেন। হাসি খুশি মানুষ, সারাক্ষণ হাসি লেগেই আছে মুখে। হাসেন না শুধু ছেলেদেরকে কাজ করানোর সময়, আর ইয়ার্ডের দুই কর্মচারী, দুই ব্যাভারিয়ান ভাই বরিস আর রোভারকে খাটানোর সময়। ও, আরও একটা সময় হাসেন না, যখন রাতের চাচা এক গাদা পুরানো বাতিল জঞ্জাল মাল নিয়ে আসেন, যেগুলো কোনোভাবেই বিক্রি করা যাবে না। তখন মাল জোগাড়েই ব্যস্ত থাকেন রাশেদ পাশা। ইয়ার্ডের দেখাশোনা মেরি চাচিকেই করতে হয়। কোনটা সহজেই নেবে খদ্দের, কোনটা নেবে না, স্বামীর চেয়ে অনেক ভালো বোঝেন তিনি। তিন ছেলেকে দেখে হা হা করে উঠলেন মেরি চাচি। এই, তোরা কি রে? সেই কখন থেকে খাবার নিয়ে বসে আছি। সব জুড়িয়ে গেল। সাইকেল থেকে কিশোরকে পাম্প নামাতে দেখে অবাক হলেন তিনি। আরে এই কিশোর, পাম্প নিয়েছিলি কেন? রবিন আর মূসা নিয়ে যাওয়ার সময় দেখেননি তিনি। বরিশের কাছ থেকে চেয়ে নিয়ে গিয়েছিল ওরা। সাগর শ্রেষ্ঠে গিয়েছিলাম চাচি, হাসলো কিশোর। তোর মাথা টাথা খারাপ হয়ে যায়নি তো এই কিশোর? মূসার এখন পেট জ্বলছে, মজা করার সময় নেই। তাড়াতাড়ি সব বুঝিয়ে বলল মেরি চাচিকে।
ভরপেট নাস্তা খেয়ে কাজে লেগে গেল তিন গোয়েন্দা। দুপুর পর্যন্ত গাধার মতো খাটলো। দুপুরের খাওয়া রেডি করে ডাকলেন মেরি চাচি। হাত মুখ ধুয়ে এসে খেতে বসলো ওরা। খাওয়ার পর আবার রওনা হলো সাগর পাড়ে তিমিটাকে দেখতে। 2 হয়তো গড়িয়ে টড়িয়ে নেমে চলে গেছে সাগরে, বলল বটে মূসা, কিন্তু কথাটা সে নিজেই বিশ্বাস করতে পারছে না। অসম্ভব, রবিন বলল। যা শুকনো বালি? না, ইম্পসিবল। কিশোর চুপ। গর্তের আশেপাশে ঘুরছে, তীক্ষ্ণ দৃষ্টিতে কি দেখছে বালিতে। একটা ট্র্যাক এসেছিল। সঙ্গীতের দিকে ফিরল কিশোর। 4 হুইল ড্রাইভ। ওদিকে কোথাও দিয়ে নেমেছিল, তারপর সৈকত ধরে এগিয়ে এসেছে। এই যে এখানটায়। গর্তের দিকে পেছন করে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। কয়েক ইঞ্চি দেবে গিয়েছে চাকা। পরে সামনের চাকার নিচে বোর্ড ফেলে তুলতে হয়েছে। কোনটা কিসের দাগ বুঝিয়ে দিল কিশোর। ট্রাক? বিড়বিড় করল মূসা। কেন, কোনো সন্দেহ আছে? তার মানে তুলে নিয়ে গেছে তিমিটাকে। তাই করেছে, জোর দিয়ে বলল কিশোর। কিন্তু কারা? চড়ায় আটকা পড়ায় তিমি কারা নিতে পারে? কাদের দায়িত্ব? জবাবের অপেক্ষা করল সে। এগিয়ে গিয়ে গর্ত থেকে তার পুলিনটা ধরে টান দিল। তাকে সাহায্য করতে এগিয়ে এলো রবিন আর মূসা। ওশন ওয়ারল্যান্ড। আধ ঘন্টা পরে প্রশ্নের জবাব দিল কিশোর নিজেই। সকালে আমরা চলে আসার পর কেউ গিয়েছিল সৈকতে। তিমিটাকে দেখে ওশন ওয়ারল্যান্ডে খবর পাঠিয়েছিল। ওরাই এসে তুলে নিয়ে গেছে। হেডকোয়ার্টারে বসে আছে 3 গোয়েন্দা। 30 ফুট লম্বা একটা মোবাইল হোম টেলারের ভেতরে গঠিত হয়েছে হেডকোয়ার্টার। অনেক আগে ওটা কিনে এনেছিলেন রাশেদ পাশা, বিক্রি হয়নি। নানা রকম লোহালক্করের জঞ্জালের নিচে এখন পুরোপুরি চাপা পড়ে গেছে টেলারটা। তার ভেতরে ঢোকার কয়েকটা গোপন পথ আছে, জানে শুধু 3 গোয়েন্দা। পথগুলো ওরাই বানিয়েছে। অনেক যত্নে হেডকোয়ার্টার সাজিয়েছে ওরা। ভেতরে ছোটখাটো একটা আধুনিক ল্যাবরেটরি বসিয়েছে। ফটোগ্রাফিক ডার্ক রুম করেছে। অফিস সাজিয়েছে। চেয়ার টেবিল, ফাইলিং ক্যাবিনেট সবই আছে। একটা টেলিফোনও আছে। বিল ওরাই দেয়। অবসর সময় ইয়ার্ডে কাজ করে মূসা আর কিশোর, পারিশ্রমিক নেয়। স্থানীয় পাবলিক লাইব্রেরিতে বই সাজানো গোছানোর পার্ট টাইম চাকরি করে রবিন। তাছাড়া গোয়েন্দাগিরি করেও আজকাল বেশ ভালো আয় হচ্ছে। টেলিফোন ডিরেক্টরিটা টেনে নিল কিশোর। ওশন ওয়ার্ল্ডের নাম্বার বের করে ডায়াল করল। ফোনের সঙ্গে স্পিকারের যোগাযোগ করা আছে। ওপাশের কথা 3 জনের একই সঙ্গে শোনার জন্য এই বিশেষ ব্যবস্থা। রিং হওয়ার শব্দ শোনা গেল। তারপর জবাব এলো। ওশন ওয়ার্ল্ডে ফোন করার জন্যে ধন্যবাদ। কেমন যেন যান্ত্রিক কণ্ঠস্বর সাজানো কথা। টোপাঙ্গা ক্যানিয়নের উত্তরে, প্যাসিফিক কোস্ট হাইওয়ের ঠিক পাশেই মিলবে ওশন ওয়ার্ল্ড। গড়গড় করে আরও অনেক কথা বলে গেল লোকটা। টিকিটের দাম কত, দেখার কি কি জিনিস আছে, কোন দিন কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে ইত্যাদি। বলল, ওশন ওয়ার্ল্ড রোজই খোলা থাকে, সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত, সোমবার ছাড়া। রিসিভার নামিয়ে রাখল কিশোর। এটাই জানতে চেয়েছিল। হায় হায় রে, কপাল চাপড়ালো মূসা। বদনসিব একেই বলে, বদনসিব একেই বলে। হপ্তার যে দিনটায় বন্ধ সেদিনই ফোন করলাম আমরা। আনমনে মাথা ঝোঁকালো কিশোর। ভাবছে কি যেন। নিচের ঠোঁটে চিমটি কাটা শুরু হয়েছে। তো এখন কি করব? জিজ্ঞেস করল রবিন।
আগামীকাল আবার ফোন করব। ফোন করে আর কি হবে, বলল কিশোর। যা জানার তো জেনেছি। মাত্র কয়েক মাইল এখান থেকে, সাইকেলেই যাওয়া যাবে। কাল একবার নিজেরাই গিয়ে দেখে আসি না কেন? পরদিন সকাল 10টায় ওশন ওয়ার্ল্ডের বাইরে সাইকেল স্ট্যান্ডে সাইকেল রেখে টিকিট কেটে ভেতরে ঢুকলো তিন গোয়েন্দা। খানিকক্ষণ ঘুরে বেড়ালো বিশাল অ্যাকোরিয়ামের আশপাশে। কৃত্রিম লেগুনে সি লায়নের খেলা দেখল, তীরে পেঙ্গুইনের হুটোপুটি দেখল। তারপর চলল অফিস বিল্ডিংয়ের দিকে। একটা দরজার উপরে সাদা কালিতে ইংরেজিতে লেখা রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন। দরজায় টোকা দিল কিশোর। মোলায়েম মেয়েলি গলায় সাড়া এলো ভেতর থেকে, কামিন। অফিসে ঢুকলো তিন গোয়েন্দা। ডেস্কের ওপাশে দাঁড়িয়ে রয়েছে এক তরুণী, পরনে টু পিস সুইম স্যুট। সাঁতার কাটতে যাচ্ছিল বোধ হয়। গায়ের চামড়া রোদে পোড়া, গাঢ় বাদামি, ছোট করে ছাটা কালো চুল, কোমল, রেড ইন্ডিয়ানদের মতো। মুসার চেয়েও লম্বা, চওড়া কাঁধ, অস্বাভাবিক সরু কোমর। কেন যেন মাছের কথা মনে করিয়ে দেয়। মনে হয় ডাঙার চেয়ে পানিতেই তাকে মানাবে ভালো। আমি সিনহা শ্যাটানোগা, বলল তরুণী। কিছু বলবে? একটা তিমির খবর নিতে এসেছি, বলল কিশোর। চড়াই আটকা পড়েছিল, খুলে বলল সে। নীরবে সব কথা শুনল টিনহা। কিশোরের কথা শেষ হলে বলল, কবের ঘটনা? গতকাল? মাথা ঝোঁকালো কিশোর। গতকাল আমি ছিলাম না। আলমারি খুলে একটা ড্রাইভিং মাস্ক বের করলো টিনহা। সোমবারে 2-4 জন শুধু স্টাফ থাকে, আর সবার ছুটি। মাস্কের ফিতে খুলে নিয়ে আবার ছেলেদের দিকে ফিরল সে। কিন্তু গতকাল কোনো তিমি আনা হলে আমি আসার সঙ্গে সঙ্গে জানানো হতো আমাকে। আনা হয়নি? হতাশ শোনালো রবিনের কণ্ঠ। মাথা নাড়ল টিনহা। মাস্কটা দেখতে দেখতে বলল, না, আনলে জানানো হতোই। সরি, কিছু করতে পারলাম না তোমাদের জন্যে। না না না, দুঃখ পাওয়ার কি আছে, তাড়াতাড়ি বলল মুসা। আমি দুঃখিত, আবার বলল টিনহা। আমাকে এখন যেতে হচ্ছে, একটা শো আছে। যদি তিমিটা সম্পর্কে কিছু জানতে পারেন। তিন গোয়েন্দার একটা কার্ড বের করে দিল কিশোর। আমাদের জানালে খুব খুশি হব। কার্ডটা নিয়ে টেবিলে রেখে দিল টিনহা। একবার চোখ বুলিয়েও দেখল না। ঘুরে সারি দিয়ে দরজার দিকে এগোলো ছেলেরা। দরজা খোলার জন্যে সবে হাত বাড়িয়েছে মুসা। পেছন থেকে ডেকে বলল টিনহা, তিমিটার জন্যে সত্যিই কষ্ট হচ্ছে তোমাদের, না? সাধারণ একটা পাইলট কিংবা গ্রে। হ্যাঁ হচ্ছে, বাধা দিয়ে বলল রবিন। কারণ ওটাকে বাঁচাতে অনেক কষ্ট করেছি। চিন্তা করো না, হাসলো টিনহা। ভালোই আছে ওটা। কেউ ওটাকে নিশ্চয় উদ্ধার করে নিয়ে গেছে। বলেই আরেক দিকে তাকালো সে। স্ট্যান্ড থেকে সাইকেল নিয়ে ঠেলে এগোলো কিশোর। চলল না। নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। বুঝতে পারলো অন্য দুজন। তারাও ঠেলে নিয়ে এগোলো। ওশন ওয়ার্ল্ড থেকে একটা সরু পথ গিয়ে মিশেছে বড় রাস্তার সঙ্গে। সেখানে এসে সরু রাস্তার পাশের দেয়ালে সাইকেল ঠেস দিয়ে রাখলো কিশোর। দেখা দেখি অন্যরাও তাই করল। কিশোরের হাসি হাসি মুখ। কোনো জটিল রহস্যের সন্ধান পেলে যেমন হয় তেমনি। রবিন বিষণ্ণ, মুসা হতাশ। থিমেটার খোঁজ মেলেনি। এত হাসির কি হলো? ঝাঁঝালো কণ্ঠে বলল মুসা। কোনো কাজই তো হলো না। কে বলল? পাল্টা প্রশ্ন করল কিশোর। কে বলল মানে? তিমির খোঁজ পাওয়া গেছে? পুরোপুরি নয়, তবে নিরাপদে আছে বোঝা গেছে, বলল কিশোর। বিশদ পর্যালোচনা করে দেখা যাক। ওশন ওয়ার্ল্ডের কথাই ধরো। সোমবারে বন্ধ থাকে।
সেদিন কেউ ওখানে ফোন করলে জ্যান্ত মানুষের সাড়া পাবে না, শুনতে পাবে কতগুলো টেপ করা কথা। ও হ্যাঁ, আমার বিশ্বাস কাল ফোনে যে কথাগুলো আমরা শুনেছি সব টেপ করা কথা। সোমবারের জন্যে বিশেষ ব্যবস্থা। কেউ রিং করলেই স্বয়ংক্রিয়ভাবে মেশিন চালু হয়ে যায়, গড় গড় করে চোতাকে শুনিয়ে দেয় একগাদা তথ্য। এর মানে কি? কোনো মানুষ যদি ফোন না ধরে, তাহলে তিমিটার কথা জানানো যাবে না। কিশোরের কথা শেষ করে দিল মোসা। না, তবে টিনহা শ্যাটানগাকে বাড়িতে ফোন করতে কোনো বাধা নেই, যদি তার নাম্বার জানা থাকে, এবং সেটাই কেউ করেছিল। কে বলল তোমাকে? রবিনের প্রশ্ন। কেউ বলেনি, অনুমান করে নিয়েছি টিনহার কথা থেকেই। তিমিটার চড়ায় আটকা পড়ার কথা শুনে অবাক হয়নি, গায়েব হওয়ার কথা শুনে হয়নি। আমি বলে গেছি, সে শুনেছে, যেন শোনা কথায় আরেকবার শুনছে। তাছাড়া তাছাড়া সে জানলো কি করে গতকালের ঘটনা এটা? আমি তো একবারও বলিনি। ওটা তো প্রশ্ন করেছে, তর্ক করলো মোসা। ওই প্রশ্নটাই জবাব। কবের ঘটনা? এটুকু বললেই তো পারত, আবার উল্লেখ করার কি দরকার ছিল? আসলে কথাটা ঘুরছিল তার মনে, ফলে বলে ফেলেছে। তারপর আরও একটা ব্যাপার, প্রথমে স্বীকারই করতে চায়নি তিমিটার কথা। গতকাল অফিসে আসেনি বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। শেষে রবিনের উৎকণ্ঠা দেখে বলেই ফেলেছে নিরাপদ আছে। কিছুই যদি না জানে নিরাপদে আছে জানলো কি করে? ঠিকই বলেছ, মাথা দোলালো রবিন। আরেকটা ব্যাপার লক্ষ্য করেছ? বলল পাইলট কিংবা গ্রে হোয়েল। শুধু ওই দু জাতের নাম কেন? আরও তো অনেক জাতের তিমি আছে। তাছাড়া পাইলটের নামই বা প্রথমে কেন? তুমি জানো ওটা পাইলট? ভুরু কোচকালো মোসা। জানি, বলল রবিন। গতকালই বুঝতে পেরেছি, বলার সুযোগ পাইনি, তারপর আর মনে ছিল না। ও, পাইলট আর গিরের তফাতটা কি? তফাতটা কি? গিরের ফোয়ারার ছিদ্র থাকে দুটো, নাকের ফুটোর মতো পাশাপাশি। পাইলটের থাকে একটা, আকারেও পাইলটের চেয়ে অনেক বড় হয় গিরে। কাল যেটাকে বাঁচিয়েছি আমরা, ওটা শিশু নয়, যুবক। পাইলট বলেই এত ছোট। রবিনের জ্ঞানের বহর দেখে অবাক হয়ে কিছু বলতে যাচ্ছিল মোসা, তার আগেই কিশোর বলল, হুঁ, তা যা বলছিলাম। তিমিটার কথা ভালো মতোই জানে টিনহা, কিন্তু বুঝতে পারছি না ওশন ওয়ার্ল্ডের একজন ট্রেনার সাধারণ একটা তিমি হাইজ্যাক করতে যাবে কেন? কেন মিছে? গাড়ির হর্নের তীক্ষ্ণ শব্দে বাধা পড়ল কথায়। ওশন ওয়ার্ল্ড থেকে বেরিয়ে তীব্র গতিতে ছুটে এলো একটা সাদা পিকআপ। বড় রাস্তায় উঠে মোড় নিয়ে চলে গেল দ্রুত। চালাচ্ছে টিনহা শ্যাটানগা নগো। হুঁ, খুব দ্রুত ঘটতে শুরু করেছে ঘটনা, বিড়বিড় করলো কিশোর। মানে? বুঝতে পারছে না মোসা। কয় মিনিট আগে কি বলেছিল আমাদেরকে? ভুরু নাচালো কিশোর। একটা জরুরি শো দেখাতে যাচ্ছে। শো হলে তো অ্যাকোরিয়ামের ভেতরে হবে, বাইরে কি? আর এত তাড়াহুড়ো কেন? শো দেখাতেই তৈরি হচ্ছিল। মুসার কথায় বিশেষ কান দিল না কিশোর। কিন্তু বাদ সেধেছি আমরা, হয়তো কোনোভাবে চমকে দিয়েছি, তাই শো ফেলে রেখে আরো জরুরি কোনো কাজ করতে চলে গেছে। 3, না হয় ধরলামে মিছে কথা বলেছে টিনহা, বলল মুসা, কিন্তু তাতে কি প্রমাণ হয়? শেষ বিকেল। সকালে ওশন ওয়ার্ল্ড থেকে রকি বিচে ফিরেই লাইব্রেরিতে কাজে চলে যায় রবিন। মুসা যায় বাড়ির লন পরিষ্কার করতে। মাকে কথা দিয়েছিল আজ সাফ করে দেবে। ইয়ার্ডে বরিশ আর রোবারকে সাহায্য করেছে কিশোর। কাজ সারতে সারতে বিকেল হয়ে গেছে তিনজনেরই।
হেডকোয়ার্টারে জমায়েত হয়েছে এখন। এর আগে আর আলোচনার সুযোগ হয়নি। তাছাড়া মিথ্যে কথা বলা বড়দের স্বভাব। বলেই গেল মূসা, কোনো কারণ ছাড়াই মিছে কথা বলবে। গিয়ে কিছু জিজ্ঞেস করো। 10টা প্রশ্ন করে আগে তোমার মেজাজ বিগড়ে দেবে। তারপর যে জবাবটা দেবে সেটা হয় ঘোরানো পেঁচানো, নয় সেফ মিছে কথা। কথা শেষ করতে পারল না মূসা। টেলিফোন বেজে উঠল। রিসিভার তুলল কিশোর। হ্যালো। স্পিকারে শোনা গেল পুলিশের গলা। কিশোর পাশার সঙ্গে কথা বলতে চাই, প্লিজ। বলছি। আজ সকালে ওশন ওয়ার্ল্ডে একটা হারানো তিমির খোঁজ নিতে গিয়েছিলে। কথায় কেমন একটা অদ্ভুত টান। তাছাড়া কিছু কিছু শব্দ ভেঙে ভেঙে উচ্চারণ করে, যেমন ওয়ার্ল্ডকে বলছে ওয়ার্ল্ড। হয়তো মিসিসিপির ওদিকের কোনোখানের লোক, ভাবল রবিন। অ্যালবামার হতে পারে। ওই অঞ্চলের কারো সঙ্গে আগে কখনো পরিচয় হয়নি তার, তবে টেলিভিশনে দেখেছে। দক্ষিণাঞ্চলের লোকেরা ওরকম করেই টেনে টেনে কথা বলে। তবে এই লোকটা আরও এক কাঠি বাড়া, শব্দও ভেঙে ফেলেছে। হ্যাঁ গিয়েছিলাম, জবাব দিল কিশোর। কেন? আমি আরও জেনেছি তোমরা এক ধরনের শখের গোয়েন্দা। হ্যাঁ আমরা গোয়েন্দাই। নানা রকম সমস্যা। কিশোরকে বলতে দিল না লোকটা। তাহলে নিশ্চয়ই একটা কেস নিতে আগ্রহী হবে। আগ্রহীকে বলল আগ্রহী। তিমিটাকে খুঁজে বের করে সাগরে ফিরিয়ে দিয়ে আসতে পারলে $100 পুরস্কার দেব। $100? ফিসফিস করে বলল রবিন। ব্যাটার কি লাভ? কিশোর জবাব না দেয়ায় আবার বলল লোকটা, তাহলে কেসটা নিচ্ছ? কেসটা উচ্চারণ করলো কেস আস। খুশি হয়ে নেব। হাত বাড়িয়ে একটা প্যাড আর পেন্সিল টেনে নিল কিশোর। আপনার নাম আর ফোন নম্বর? ফাইন, বাধা দিয়ে বলল লোকটা। তাহলে এখনই কাজে নেমে পড়ো। দিন দুয়েকের মধ্যেই আবার খোঁজ নেব। কিন্তু আপনার নাম? থেমে গেল কিশোর। লাইন কেটে দিয়েছে ও পাশ থেকে। এক মুহূর্ত হাতের রিসিভারটার দিকে তাকিয়ে রইল সে। তারপর আস্তে করে নামিয়ে রাখলো। কাজ দিল, পুরস্কার ঘোষণা করলো। আনমনে বলল কিশোর, কিন্তু নিজের নাম বলল না। আজ সকালে ওশন ওয়ার্ল্ডে গিয়েছি সে কথাও জানে। নিচের ঠোঁটে চিমটি কাটতে শুরু করলো সে। কিশোর, মূসা বলল, কেসটা নিচ্ছ তো? $100 কম কি? মোটেই কম নয়। টাকার চেয়েও বড় এখন এই রহস্যময় কল। এর রহস্য ভেদ করতেই হবে। তার উপর যোগ হয়েছে একটা হারানো তিমি। কিন্তু কথা হচ্ছে তদন্ত শুরু করি কোনখান থেকে? কয়েক সেকেন্ড নীরব রইল কিশোর। তারপর টেনে নিল টেলিফোন বুক। টিনহা শ্যাটানোগা। এই একটাই সূত্র আছে আমাদের হাতে। দ্রুত ডিরেক্টরির পাতা উল্টে চলল কিশোর। প্রথমে নামটা বিদঘুটে মনে হয়েছে তার কাছে, কিন্তু একেবারে যে দুর্লভ নাম নয়। ফোনবুক ঘেটেই সেটা বোঝা গেল। এক শহরেই শ্যাটানোগা পাওয়া গেল আরও 3 জন। জিম্বা শ্যাটানোগা, শিয়াও শ্যাটানোগা আর মারিবু শ্যাটানোগা। কিন্তু টিনহা শ্যাটানোগার নাম নেই। মিস্টার জিম্বাকে দিয়েই শুরু করলো কিশোর। 3টে রিংয়ের পর জবাব দিল অপারেটর। জিম্বা শ্যাটানোগার লাইন কেটে দিয়েছে টেলিফোন বিভাগ। অনেকক্ষণ ধরে শিয়াও শ্যাটানোগার ফোন কেউ ধরল না। তারপর মোলায়েম একটা গলা প্রায় ফিসফিসিয়ে জবাব দিল।
জানালো ব্রাদার শিয়াও মন্দিরে ধ্যানমগ্ন রয়েছেন। যদি তিনি এসে ফোন ধরেনও, কিশোরের কথা শুধু শুনতেই পারবেন, জবাব দিতে পারবেন না। কারণ 6 মাস ধরে কথা বন্ধ রেখেছেন তিনি, আরও অনেক দিন রাখবেন। শুধু ইশারেই নিজের প্রয়োজনের কথা জানান। হেত্তরি, লাইন কেটে দিয়ে তিক্ত কণ্ঠে বলল কিশোর। আগে ভাবতাম পাগলের গোষ্ঠী খালি ভারত আর আমার দেশেই আছে, এখন দেখছি এখানে আরো বেশি। কথা বন্ধ রেখেছে না সাই? ও, বলতে বলতে 3য় নম্বরটা ডায়াল করলো। আগের দুজনের তো কোনোভাবে জবাব পাওয়া গেছে, এটার কোনো সাড়াই এলো না। কেউ ধরল না ফোন। মারিবো শাটানগার নামের নিচে লেখা রয়েছে চার্টার বোট ফিশিং। আরেকবার চেষ্টা করে দেখলো কিশোর, কিন্তু এবারও সাড়া মিলল না। চার্টার বোট ফিশিং শাটানগার খবরই নেই। রিসিভার নামিয়ে রাখলো কিশোর। হলো না, অন্য কোনো উপায় বের করতে হবে। টিনহাকে কোথায় পাওয়া যাবে জানি আমরা, বলল রবিন। সপ্তাহে 6 দিন পাওয়া যাবে তাকে ওশন ওয়ার্ল্ডে। আরও একটা ব্যাপার জানি, কিশোর যোগ করলো, মানে চিনি, তার পিক আপ ট্র্যাক। চোখ আধবোঝা করলো সে, ভাবনা আর কথা একই সঙ্গে চলছে। বিকেল 6টায় বন্ধ হয় ওশন ওয়ার্ল্ড। তারপরে নিশ্চয় অনেকক্ষণ থাকতে হয় টিনহাকে, কারণ সে ট্রেনার। দর্শক চলে যাওয়ার পরও তার কাজ থাকে। ঝট করে সোজা হলো সে। মুসা, তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। আজ হবে না, দেরি হয়ে গেছে, কাল যাবে। জোরে নিঃশ্বাস ফেললো মুসা। কোথায়? কাল বলবো। পরের দিন বিকেল 5:30টায় বরিশকে পাকড়াও করলো কিশোর। তাদেরকে ওশন ওয়ার্ল্ডে নামিয়ে দিয়ে আসতে হবে। ইয়ার্ডের ছোট ট্র্যাকটা বের করলো বরিশ। তাতে দুটো সাইকেল তোলা হলো। 3 কিশোরের কাজকর্মে আজকাল আর বিশেষ অবাক হয় না সে। তবু প্রশ্ন না করে পারল না। তোমরা মানুষ 3 জন, সাইকেল নিয়েছ 2টো, তৃতীয় জনকে কি 2 সাইকেলে ঝুলিয়ে নিয়ে ফিরবে? মুসার সাইকেলের দরকার হবে না, বরিশকে আশ্বস্ত করলো কিশোর। বিনে পয়সায় গাড়িতে চড়বে সে। ওকে ওকে, শ্রাগ করলো বরিশ। আর কিছু না বলে ড্রাইভিং সিটে উঠে বসলো। ওশন ওয়ার্ল্ডের পার্কিং লটে গাড়ি থামালো বরিশ। সাইকেল নিয়ে নেমে পড়ল 3 কিশোর। জানালা দিয়ে মুখ বাড়িয়ে দিল বরিশ। আমাকে দরকার হলে ফোন করো ইয়ার্ডে। ট্রাক ঘুরিয়ে নিয়ে চলে গেল সে। টিনহার গাড়িটা খুঁজতে শুরু করলো ওরা। বেশি খোঁজাখুঁজি করতে হলো না। দড়ির বেড়া দেয়া, স্টাফ লেখা সাইনবোর্ড লাগানো একটা জায়গায় দেখা গেল সাদা পিক আপটা। ঘুরে গাড়ির পেছনে চলে গেল কিশোর আর মুসা। গেটে পাহারায় রইল রবিন। টিনহাকে আসতে দেখলে বন্ধুদের হুঁশিয়ার করে দেবে। ট্রাকের পেছনে খালি নয়, নানা রকম জিনিসপত্র, ফোম, রবারের লম্বা লম্বা ফালি, এলোমেলো দড়ি আর বেশ বড়সড় এক টুকরা ক্যানভাস ছড়িয়ে পড়ে আছে। মেঝেতে শুয়ে পড়ল মোসা। ক্যানভাস দিয়ে তাকে ঢেকে দিল কিশোর। রবারের ফালিগুলো এমনভাবে চারপাশে আর উপরে রেখে দিল যাতে বোঝা না যায় কিছু। তাছাড়া আরেকটু পরে অন্ধকার হয়ে যাবে। গাড়ির পেছনে কেউ খুঁজে দেখতে আসবে বলেও মনে হয় না। আমরা কেটে পড়ি, মুসাকে বলল কিশোর। ঘোরাঘুরি করতে দেখলে সন্দেহ করে বসবে টিনহা। হেডকোয়ার্টারে অপেক্ষা করব তোমার জন্যে। ঠিক আছে? ঠিক আছে, ক্যানভাসের তলা থেকে জবাব দিল মুসা। যত শীঘ্রই পারি ফোন করব। কিশোরের নেমে যাওয়ার আওয়াজ শুনল মুসা। তারপর অনেকক্ষণ আর কোনো শব্দ নেই। শুধু পার্কিং লটে
মাঝে মাঝে গাড়ির ইঞ্জিন স্টার্ট নেওয়া ছাড়া। বেশ আরামেই আছে মুসা। সারাটা দিন পরিশ্রমও কম করেনি। ঘুম এসে গেল তার। হঠাৎ একটা শব্দের তন্দ্রা টুটে গেল। ক্যানভাসের উপর পানি ছিটকে পড়েছে। কয়েকটা ফোঁটা চুইয়ে এসে তার মুখ ভিজিয়ে দিল। ঠোঁটও লাগলো পানি ঠোঁটেও লাগলো পানি। কি ভেবে জিভ দিয়ে চাটলো? নোনা পানি। ট্রাকটা স্টার্ট নিল। গতি পারা পর্যন্ত অপেক্ষা করলো মুসা। তারপর সাবধানে মুখের উপর থেকে ক্যানভাস সরিয়ে উকিয়ে দিল। তার মুখের কয়েক ইঞ্চি দূরে রয়েছে বড় একটা প্লাস্টিক কন্টেইনার। চার পায়ের উপর রয়েছে জিনিসটা। মোছা রয়েছে তলায়। পানি ছলাচ্ছল করছে ভেতরে। জীবন্ত কিছু ঘষা মারছে কন্টেইনারের গায়ে। মাছ, অনুমান করলো মুসা। মাছ জিয়ানো রয়েছে ভেতরে। আবার মুখের উপরে ক্যানভাস টেনে দিল সে। ছুটে চলেছে ট্রাক। ঝাঁকুনি প্রায় নেই। তার মানে সমতল মসৃণ রাস্তা দিয়ে চলেছে। বোধহয় কোস্ট হাইওয়ে ধরেই। কয়েক মিনিট পর গতি কমল ট্রাকের। উপর দিকে উঠতে শুরু করলো পাহাড়ি পথ বেয়ে। কোথায় এলো? সান্তা মনিকা? কোন দিকে কবার মোড় নিচ্ছে গাড়ি খেয়াল রাখার চেষ্টা করলো সে, কিন্তু বেশিক্ষণ পারল না। গোলমাল হয়ে গেল। আবার সমতলে নেমে এলো গাড়ি। অন্ধকার নামার পর আবার উপরের দিকে উঠতে শুরু করলো গাড়ি। বেশ ঘোরানো পথ। সান্তা মনিকা সান্তা মনিকায় পাহাড়ি অঞ্চলেরই কোনো জায়গা হবে, অনুমান করলো মোসা। অবশেষে থামলো পিক আপ। টেইল গেট নামানোর শব্দ শোনা গেল। তারপর খালি পায়ের শব্দ। দম বন্ধ করে রইল মোসা। পানির জোর ছলাচ্ছল। নিশ্চয় কন্টেইনার তোলা হচ্ছে। চলে গেল পায়ের শব্দ। মিনিট তিনেক অপেক্ষা করলো মুসা। তারপর উপর থেকে ক্যানভাস সরালো। বেশ বড়সড় বিলাসবহুল একটা রান্স হাউসের বাইরে দাঁড়িয়ে আছে পিক আপ। সদর দরজার সামনে একটা ল্যাম্প ঝুলছে। কংক্রিটের সিঁড়ি উঠে গেছে দরজা পর্যন্ত। সিঁড়ির গোড়ায় একটা মেইল বক্স। নামটা পড়তে পারছে মুসা। উলফ। আরও 1 মিনিট অপেক্ষা করলো মুসা। তারপর খুব সাবধানে নামলো ট্রাক থেকে। ঘুরে চলে এলো গাড়ির সামনের দিকে। বনেটের উপর দিয়ে মুখ বাড়িয়ে বাড়িটার উপর নজর রাখার ইচ্ছে। কাউকে দেখা যাচ্ছে না। এই এলাকায় ওরকম বাড়ি থাকতে পারে ভাবেনি সে। তবে অবাক হলো অন্য একটা কারণে। দরজার কাছে ওই একটি মাত্র আলো ছাড়া পুরো বাড়িটা অন্ধকার। কোনো জানালায় আলো নেই। টিনহা ওই বাড়ির ভেতরে গিয়েছে কিংবা আছে বলে মনে হয় না ভাবসাব দেখে। এখানে সারা রাত এভাবে ঘাপটি মেরে থাকার কোনো মানে নেই, ভাবলো মোসা। দুটো কাজ করতে পারে সে এখন। গলির মাথায় গিয়ে রাস্তার নাম নম্বর জেনে উল্ফের ঠিকানা জানিয়ে কোথাও থেকে ফোন করতে পারে কিশোরের কাছে, কিংবা খোঁজ করে দেখতে পারে টিনহা কোথায় গেছে, কি অবস্থায় আছে, কি করছে প্লাস্টিকের কন্টেইনারের জ্যান্ত মাছ নিয়ে। দুটোর মধ্যে প্রথমটাই মনোনীত হলো মোসার। গলির মাথায় যাওয়ার জন্যে সবে পা বাড়িয়েছে। এই সময় মেয়েলি কণ্ঠে কথা শোনা গেল। কাকে জানি নাম ধরে ডাকছে। রোভার, রোভার। ডাকের জবাব শোনা গেল না। মোসা শিওর ঘরের ভেতর থেকে কথা বলেনি মেয়েটা। বাইরে কোথাও রয়েছে, হয়তো পেছনের আঙিনায়। বাড়িতে ঢোকার পথ খুঁজতে লাগলো মোসা। চোখে পড়ল বাঁ দিকে কংক্রিটের একটা সরু পথ ধীরে ধীরে উঠে গেছে গ্যারেজে। গ্যারেজের পাশে একটা কাঠের ছোট গেট। তার উপরে তারা জ্বলা কালো আকাশের পটভূমিকায় কয়েকটা পাম গাছের মাথা। নিঃশব্দে গেটের কাছে চলে এলো মোসা। সাধারণ একটা খিল দিয়ে গেটের পাল্লা আটকানো রয়েছে। ভেতরে ঢুকে আবার লাগিয়ে দিল পাল্লা। গ্যারেজের পেছনে সিমেন্ট বাঁধানো একটা পাকা পথ।
এদিক ওদিক তাকিয়ে ঝুঁকে নিঃশব্দে এগিয়ে চলল পা পা করে। আবার ডাক শোনা গেল, রোভার, রোভার। খুব কাছেই রয়েছে মহিলা। মোসার মনে হলো মাত্র কয়েক গজ দূরে। থমকে দাঁড়িয়ে গেল সে। সামনের আর বায়ে এক চিলতে করে ঘাসে ঢাকা জমির কিনারে দাঁড়িয়ে আছে পামের সারি। রাস্তা থেকেই দেখেছে ওগুলো। ডানের কিছু দেখতে পারছে না। বাগান বা যাই থাকুক, ওখানে দেখা যাচ্ছে না এখনো গ্যারেজের দেয়ালের জন্যে। এক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে চিন্তা করলো সে। তারপর এক ছুটে ঘাসে ঢাকা জমি পেরিয়ে চলে এলো পামের সারির কাছে। লম্বা দম নিয়ে ঘুরে তাকালো। চোখে পড়ল বিশাল এক সুইমিং পুল। মূল বাড়িটার প্রায় সমান লম্বা। পানির নিচে আলো, ঝিকমিক করছে টলটলে পানি। রোভার, লক্ষ্মী ছেলে রোভার, বলল তিনহা। সুইমিং পুলের কিনারে দাঁড়িয়ে আছে সে। পরনে সেই 2 পিস সাঁতারের পোশাক, অফিসে যেটা পরেছিল সকালে। তার পাশে কংক্রিটের চত্বরের উপর রাখা আছে প্লাস্টিকের কন্টেইনারটা। ঝুঁকে কন্টেইনার থেকে একটা মাছ তুলে নিল টিনহা। জ্যান্ত মাছ, ছটফট করছে। লেজ ধরে ওটাকে ছুঁড়ে মারল। বৈদ্যুতিক আলোয় ক্ষণিকের জন্য রূপালি একটা ধনুক সৃষ্টি করে পুলের উপর উড়ে গেল মাছটা। সঙ্গে সঙ্গে পানি থেকে মাথা তুলল একটা ধূসর জীব। উঠছে উঠছে উঠছে। পানি থেকে বেরিয়ে এলো পুরো 7 ফুট শরীর। একটা মুহূর্ত শূন্যে স্থির হয়ে ঝুলে রইল যেন। মুখ হা করে রেখেছে। শূন্য থেকেই মোচড় দিয়ে শরীর বাগিয়ে ধরে ফেলল উড়ন্ত মাছটা। তারপর নিখুঁতভাবে ডিগবাজি খেয়ে আবার পানিতে পড়ল মাছ মুখে নিয়ে। রোভার, লক্ষ্মী ছেলে, হাসি মুখে প্রশংসা করল টিনহা। ডুবুরির ফ্লিপার পরাই আছে তার পায়ে। ডাইভিং গগলসটা ফিতেই ঝুলছে গলা থেকে। ওটা পরে নিল চোখে। পুলে নামলো। বেশ ভালো সাঁতারু মোসা নিজে। অনেক ভালো ভালো সাঁতারুকে দেখেছে, কিন্তু টিনহার মতো কাউকে আর দেখেনি। সাঁতার কাটার জন্যই যেন জন্ম হয়েছে তার। ভাঙা নয়, ডাঙা নয়, পানির জীব যেন সে। এমনই স্বাচ্ছন্দ্যে সাবলীল ভঙ্গিতে সাঁতার কাটছে। হাত পা প্রায় নড়ছেই না। বাতাসে ডানা মেলে সে যেভাবে ভাসে, ভেসে উড়ে চলে শোয়ালো পাখি। টিনহার সাঁতার কাটার ভঙ্গি অনেকটা সেরকম। চোখের পলকে চলে এলো ফুলের মাঝখানে ছোট তিমিটার কাছে। এমন ভাবভঙ্গি যেন অনেক পুরনো বন্ধুত্ব। নাক দিয়ে আস্তে করে টিনহার গায়ে গুঁতো মারল তিমিটা। ওর গোল মাথাটা ডলে দিল টিনহা। ঠোঁটে টোকা দিয়ে আদর করল। একসঙ্গে ডাইভ দিয়ে নেমে চলে গেল ফুলের তলায়। হুশ করে ভেসে উঠল আবার। পাশাপাশি সাঁতার কাটল কিছুক্ষণ। তারপর তিমির পিঠে সওয়ার হলো টিনহা। কোথায় রয়েছে ভুলেই গেছে মোছা দেখতে দেখতে। নিজের অজান্তেই একটা গাছের গোড়ায় ঘাসের উপর বসে পড়েছে, থুতনিতে হাত ঠেকানো। এরকম দৃশ্য সিনেমায়ও দেখা যায় না। পুরোপুরি মগ্ন হয়ে গেছে সে। নতুন খেলা শুরু করলো টিনহা। তিমিটাকে নিয়ে চলে এলো পুলের এক প্রান্তে। মোসা যেদিকে বসে আছে সেদিকে। তিমির মাথায় আস্তে করে চাপ্পড় দিয়ে হঠাৎ পানিতে ডিগবাজি খেয়ে শরীর ঘুরিয়ে সাগরে চলে গেল দূরে। তিমিটা অনুসরণ করলো তাকে। আবার তিমির মাথায় চাপ্পড় দিল টিনহা। মাথা ধরে ঝাঁকিয়ে দিল। আবার সরে গেল তিমির কাছ থেকে। এবার আর পিছু নিল না তিমি। যেখানে আছে সেখানেই রইল। পুলের অন্য প্রান্তে গিয়ে কংক্রিটে বাঁধানো পাড়ের কিনারে উঠে পানিতে পা ঝুলিয়ে বসল টিনহা। অপেক্ষা করে আছে তিমি। রোভার, রোভার, ডাকল টিনহা। পানি থেকে মাথা তুলল তিমি। চোখ সতর্ক হয়ে উঠেছে। দেখতে পাচ্ছে মোসা। ছুটতে শুরু করলো তিমি। পানির মধ্যে দিয়ে সা করে উড়ে গিয়ে পৌঁছলো যেন টিনহার পায়ের কাছে। লক্ষ্মী ছেলে, লক্ষ্মী রোভার, তিমির ঠোঁট ছুঁয়ে আদর করল টিনহা।
কাত হয়ে হাত বাড়িয়ে কন্টেইনার থেকে একটা মাছ এনে গুঁজে দিল রোভারের খোলা মুখে। লক্ষ্মী ছেলে, লক্ষ্মী রোভার। আবার তিমিটাকে আদর করলো সে। তারপর পাশে ফেলে রাখা একটা কি যেন তুলে নিল। জিনিসটা কি চিনতে পারছে না মূসা। পুলের নিচে আলো আছে, তাতে পুরোপুরি আলোকিত হয়েছে পানি, কিন্তু পুলের উপরে চারধারে অন্ধকার। নাম ধরে রাখলো তিমিটাকে তিনহা। মাথা তুলেই রেখেছে রোভার। আস্তে আস্তে উঁচু করতে শুরু করলো শরীর। লেজের উপর খাড়া হয়ে উঠল আশ্চর্য কায়দায় পানিতে ভর রেখে। ওটাকে জড়িয়ে ধরল টিনহা। না না, জড়িয়ে তো ধরেনি। দুহাত তিমির মাথার পেছনে নিয়ে গিয়ে কি যেন করছে। ভালো করে দেখার জন্য মাথা আর একটু উঁচু করলো মূসা। চিনে ফেললো জিনিসটা। ক্যানভাসের তৈরি একটা লাগাম পরাচ্ছে টিনহা। ঘাড় তো নেই তিমির। চোখের পেছনে যেখানে ঘাড় থাকার কথা সেখানে লাগিয়ে দিচ্ছে বেল্ট। শক্ত করে বাকলেস আটকে দিল। ঠিক লাগাম বলা যায় না ওটাকে। কুকুরের গলায় যেরকম কলার আটকানো হয় তেমন ধরনের একটা কিছু। কলারও ঠিক বলা চলে না। হঠাৎ মাথা নুইয়ে ফেলল মূসা। উপর হয়ে শুয়ে পড়ল ঘাসের উপর। গেট খোলার শব্দ, বন্ধ হওয়ার শব্দও শোনা গেল। এগিয়ে যাচ্ছে পায়ের আওয়াজ। এত কাছে এসে গেল মোছার ভয় হলো তাকে না দেখে ফেলে। পুলের দিকে চলে গেল পদশব্দ। থামল। হাই টিনহা, পুরুষের গলা। গুড ইভিনিং মিস্টার উলফ। মাথা তুলে দেখার সাহস হলো না মূসার। শুধু থুতনিটা ঘাসের ছোঁয়া মুক্ত করে তাকালো ফুলের দিকে। টিনহার পাশে দাঁড়িয়েছে লোকটা। বেটেই বলা চলে। মেয়েটার চেয়ে ইঞ্চি ছয়েক খাটো। অন্ধকারে রয়েছে মুখ। চেহারা বোঝার উপায় নেই, তবে একটা জিনিস দিনের আলোর মতো স্পষ্ট। টাক, পুরো মাথা জুড়ে টাক। আবসা অন্ধকারেও চকচক করছে। হাতের চামড়া আর শরীরের বাঁধন দেখে অনুমান করল মূসা লোকটার বয়স 30-এর বেশি হবে না। বয়সের ভারে চুল উঠে গেছে তা নয়। কেমন চলছে জিজ্ঞেস করলো লোকটা। কখন রেডি হবে? টেনে টেনে কথা বলে। শুনুন মিস্টার উলফ। লোকটার দিকে তাকালো টিনহা। শীতল কণ্ঠস্বর। রেগে যাচ্ছে বোঝাই যায়। শুধু বাবার জন্য আপনাকে সাহায্য করতে রাজি হয়েছি। আমাকে আমার মতো কাজ করতে দিন। সময় হলে বলবো। বেশি বাড়াবাড়ি যদি করেন রোভার সাগরে ফিরে যাবে। আরেকটা তিমি এবং আরেকজন ট্রেনার খুঁজে বের করতে হবে তখন আপনাকে। এক মুহূর্ত থেমে বলল, বুঝেছেন? বুঝেছি মিস শাটা নোগা।